আসসালামু আলাইকুম। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা তপন স্যারের অবজেক্টিভগুলো আমরা সলভ করব। এই চ্যাপ্টারটাতে আসলে অন্যান্য চ্যাপ্টারের চাইতে একটু কম অবজেক্টিভ আছে। হ্যাঁ, প্রায় 80 প্লাসের মতো। তো আমাদের দুইটা ক্লাসের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। তো লেটস স্টার্ট। আমাদের প্রথম যে অবজেক্টিভটা, এখানে কি বলা হয়েছে যে বয়েলের সূত্রানুসারে নির্দিষ্ট গ্যাসের কোনো গ্যাসের আয়তনটা কি হবে। দেখো বয়েল আসলে কি বলছিলেন, বয়েল বলছিলেন যে টি যদি ফিক্স থাকে তাহলে পি এর সাথে বি এর সম্পর্কটা হবে ব্যস্তানুপাতিক। তো গ্যাসের আয়তনটা কি হবে? চাপের ব্যস্তানুপাতিক। কার সব ব্যস্তানুপাতিক? চাপের ব্যস্তানুপাতিক। নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কি হবে বলো দেখি। এখানে সব করে টেম্পারেচারে দেওয়া না, সো ভলিউমের সাথে আমাদের টেম্পারেচারের একটা ইকুয়েশন আমাদের জানা লাগবে। তো এটা অ্যাকচুয়ালি চার্লসের সূত্র। উনি বলছিলেন কি পি যদি ফিক্স থাকে তাহলে সূত্রটা হচ্ছে বি এর সাথে টি এর সম্পর্কটা সমানুপাতিক। তাহলে উত্তর কি হবে? কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ অর্থাৎ পি, অপশনগুলো পড়া সব টেম্পারেচার দেওয়া। টেম্পারেচারের সাথে কিরকম সম্পর্ক? এটা হচ্ছে বি যদি ফিক্স থাকে তাহলে চাপের সূত্রে স্পষ্ট বলা আছে পি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ আমরা বলতে পারি পি এর সাথে টি এর সম্পর্কটা সমানুপাতিক বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। টেম্পারেচারটা কেলভিনে হয়ে থাকে। আচ্ছা, 4 নম্বর অবজেক্টিভে কি বলা হয়েছে? স্থির চাপে কোনো গ্যাসের আয়তন প্রসারণ সহগের মান কত? স্থির চাপে কোনো গ্যাসের আয়তন প্রসারণ সহগের মান খেয়াল করে দেখো। এই যে ভ্যালুটা আছে, এখানে যতগুলো ভ্যালুগুলো আছে, এখানে 273 ভাগাকারে থাকা লাগবে। মানে তোমার যদি পি যদি ফিক্স থাকে তাহলে ওই ভি এর জন্য আয়তন প্রসারণ সহগের মানটা কত? আমরা জানি ঐকিক নিয়মে যদি আমরা করি তখন 273টা ভাগাকারে চলে যায়। সো এটা উত্তর গ হবে। 273 ডিগ্রি পার সেন্টিগ্রেড না, এটা বলতে বুঝাইতেছে যে তোমার 273 করে চেঞ্জ হইতেছে, বাট চেঞ্জ হবে কত করে? 1/273 করে। আচ্ছা, 5 নাম্বার অবজেক্টিভে যদি আমরা যাই, এখানে কি বলা হয়েছে যে পিভি ডিভাইডেড বাই 2 সমান সমান RT। এটা মানে কি? পিভি সমান সমান 2 কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই 2 RT হয়। এখন খেয়াল করে দেখো, আমরা সবাই একটা ফর্মুলা জানি যে পিভি ইজ ইকুয়াল টু NRT। তাহলে যদি আমরা এটার সাথে এটা কম্পেয়ার করি তাহলে n এর মান আমাদের কত দাঁড়াচ্ছে? 2 দাঁড়াচ্ছে। তাহলে n মানে কি? মোল সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি যে 2 মোল গ্যাসের আয়তন। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য কোন লেখচিত্রটি প্রযোজ্য? দেখো আমাদের টি কিন্তু ফিক্স করে দিছে। টি ফিক্স করে দিলে পি এর সাথে আমরা বি এর সম্পর্ক কিরকম জানি? ব্যস্তানুপাতিক। এখন আমরা যদি একটা প্রপোর্শনাল সিম্বল যদি উঠাই ফেলতে চাই তখন আমাদের একটা কনস্ট্যান্ট কে আনতে হয়। তাহলে কে বাই ভি। এখন যদি আমরা গুণ করে দিই কোনাকুনি, তাহলে পি ভি ইজ ইকুয়াল টু কে। এখন কে মানে কি? একটা কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে পিভিটা কনস্ট্যান্ট হবে। এখন পিভি কনস্ট্যান্ট কোন জায়গায়? দেখো এটা কি পিভি কনস্ট্যান্ট? না। এখানে কি পিভি কনস্ট্যান্ট? না। এখানে কি পিভি কনস্ট্যান্ট? না। এইখানে পিভি কনস্ট্যান্ট। দেখো আমাদের হচ্ছে ওয়াই অক্ষ বরাবর পিভি আছে এবং এই ভ্যালুটা দেখো চেঞ্জ হচ্ছে না, এটা কনস্ট্যান্ট। সো এর উত্তর কি হবে? অপশন খ হবে। আচ্ছা, নেক্সটে হচ্ছে 7 নম্বর অবজেক্টিভ, পিভি ডিভাইডেড বাই টি এটা ধ্রুবক। এই সূত্রটি কখন প্রযোজ্য হবে? দেখো এই সূত্রটা প্রযোজ্য হওয়ার জন্য তোমার কি সমষ্ণ হইতে হবে? উত্তর হচ্ছে না। সমষ্ণ হওয়া মানে কি? টেম্পারেচার ফিক্স থাকলে আমার টি আসবে কেন? সো এটা মিথ্যা। রুদ্রতাপীয় হইতে হবে? না। রুদ্রতাপীয় হওয়ার জন্য ওই গামা ও একটা জিনিস হিসেবে, এখানে কি কোনো গামা আছে? নাই। এটা মিথ্যা। তাহলে ক মিথ্যা, খ মিথ্যা, তাহলে উভয়টাই মিথ্যা। সো এটা অ্যাকচুয়ালি কোনোটিই নয়। এই সূত্রটা অ্যাকচুয়ালি তোমার এই সমষ্ণ রুদ্রতাপীয় কোনোটার জন্য আসলে প্রযোজ্য নয়। 8 নাম্বার অবজেক্টিভ, চাপ, তাপমাত্রা ও আয়তন সংক্রান্ত কোন সূত্রটি সঠিক নয়? ভুল সূত্র আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা সবাই জানি যে পিভি হলো এনআরটি। এই এন মানে কি? ছোট হাতের এম দিয়ে বড় হাতের এম না? হ্যাঁ, এটা আমাদের ফর্মুলা। বাট টাকায় দেখো এখানে পিভির সমান সমান বহুপরে দিয়ে আছে বড় হাতের এম, নিচে দিয়ে আছে ছোট হাতের এম। সো এইটা কিন্তু ভুল। আর বাকি যতগুলো আছে সব কটা সঠিক। মানে আয়তন সমান সমান আদি আয়তন ইন্টু 1 + থিটা বাই 273, এগুলো কিন্তু সব সঠিক। হ্যাঁ, পিভি গুলো এনআরটি, এগুলো সব সঠিক। একটি আদর্শ গ্যাসের চাপ এবং আয়তনের গুণফলটা কিন্তু ফিক্স থাকে। আমরা কিছু আগে শিখছি যে পিভি ইজ ইকুয়াল টু কে। হ্যাঁ, তাহলে চাপ মানে পি, আয়তন মানে ভি, এই দুটা গুণ করে কিন্তু অ্যাকচুয়ালি সবসময় ধ্রুবক থাকবে। এটা সবসময় ধ্রুবক থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে আবার আমরা কি বলতে পারি? যে পিভির সাথে কি আর কোনো সম্পর্ক কি আমরা আনতে পারি? দেখো তো, একটি আদর্শ গ্যাসের চাপ এবং আয়তনের গুণফলটা অলওয়েজ ধ্রুবক। হ্যাঁ ঠিক আছে, ক সত্য। আর কি কোনো কিছু সত্য আছে? দেখো তো, আমরা সবাই জানি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। তো এই পুরা জিনিসটা
এই পুরা জিনিসটা মানে পিভি এটা এটা অ্যাকচুয়ালি প্রযোজ্য কখন, যখন তোমার টেম্পারেচারটা ফিক্সড থাকে, যখন তোমার টেম্পারেচার যখন ফিক্সড, ঠিক আছে। তাহলে আমরা কি বলতেছি যে একটি আদর্শ গ্যাসের চাপ ও আয়তনের গুণফলটা ধ্রুবক, এটা কখন, যদি কন্ডিশনটা থাকে টেম্পারেচার ফিক্সড, যদি কন্ডিশন থাকে টেম্পারেচার ফিক্সড, ঠিক আছে। এখন এখানে একটু প্যাচ হয়ে গেল যে ভাইয়া প্রশ্নে কি টেম্পারেচার ফিক্সড কি বলে দিছে, প্রশ্নে কি মানে যদি সাইডে বলে দিত যে টি ফিক্সড তাইলে এটা আমরা উত্তর দাগাইতে পারবো ধ্রুবক। এখন প্যাচটা এই জায়গায় যে টি ফিক্সড তো আমাদের প্রশ্নে বলে দেয় নাই, তো টি যদি ফিক্সড যদি প্রশ্নে না বলে দেয়, ইন দ্যাট কেস তোমাকে খুঁজতে হবে হচ্ছে এই সূত্র থেকে, কারণ আমাদের প্রশ্ন তো বলে নাই যে টি ফিক্সড হলে ধ্রুবক, ঠিক আছে। এখন টি ফিক্সড এটা তো বলা নাই, তো টেম্পারেচার তার মানে কি চেঞ্জ হতেও তো পারে, তো টেম্পারেচার যদি চেঞ্জ হয় ইন দ্যাট কেস তুমি কি করবা, ইন দ্যাট কেস এই সূত্রের দিকে তুমি চলে যাবা। এই সূত্রে আমরা কি পাচ্ছি, পিভি সমান সমান এনআর টি, ঠিক আছে। তাহলে এই এনআর এটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর টিটার সাথে তাহলে কিরকম সম্পর্ক হবে বলো দেখি, তাহলে পিভির সাথে টির সম্পর্ক এরকম হবে, সমানুপাতিক সম্পর্ক। সো আমরা তাহলে কি বলবো, এই টি এর পরিচয় উল্লেখ না থাকার কারণে, এই টি এর পরিচয় উল্লেখ না থাকার কারণে আমাদেরকে বলে দিতে হবে যে, আমাদেরকে ধরে নিতে হবে যে টিটা এখানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সো তাহলে আমরা কি বলবো, পিভির সাথে টি এর সম্পর্কটা কিরকম হবে, সমানুপাতিক হবে। আর যদি বলে দেয় যে টি ফিক্স, তাহলে তখন তুমি দাগাবা কি, ধ্রুবক, ঠিক আছে। 10 নম্বর অবজেক্টিভ, নিচের কোনটি একটি আদর্শ গ্যাসের আয়তন 4 গুণ করবে, অর্থাৎ বি 4 গুণ করবে। চলো আমরা একটা এটা মানে অপশন চেক করতে হবে আর কি। কেলভিন তাপমাত্রা ও চাপ যদি দ্বিগুণ করো, দেখো তুমি যদি তাপমাত্রা অর্থাৎ তুমি টেম্পারেচারকে যদি তুমি দ্বিগুণ করো, আমরা কি জানি পিভি ডিভাইডেড বাই টি এটা একটা ফিক্সড ভ্যালু, এটা একটা কি ভ্যালু, ফিক্সড ভ্যালু। এখন তুমি কি কি করতে চাইতেছো বলো তো, তুমি আয়তনকে 4 গুণ করতে চাও, তাহলে আমরা যদি লিখি ভি সমান সমান ফিক্সড ভ্যালুকে আমরা কে দ্বারা প্রকাশ করি, তাহলে টি কে ডিভাইডেড বাই কত হবে পি, ঠিক আছে। এখন বলতেছে কি তাপমাত্রাকে দ্বিগুণ করতে, তুমি তাপমাত্রাকে যদি দ্বিগুণ করো তাহলে উপরের টি এর জায়গায় 2 বসায় দাও, তারপরে কি প্রেসারকে যদি তুমি দ্বিগুণ করো এখানে যদি তুমি 2 বসায় দাও, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইতেছে বলো তো, ব্যাপারটা দাঁড়াচ্ছে 2 কাটাকাটি চলে যায়, তো ইন দ্যাট কেস আমাদের ভলিউম কিন্তু সেম থাকতেছে, 2 কাটাকাটি গেলে তো ভলিউম আগেরটাই। সো আমাদের ভলিউম 4 গুণ হয়েছে, হয় নাই, সো অপশন ক বাদ। অপশন খ, ধরো কেলভিন তাপমাত্রায় তুমি অর্ধেক করে ফেললা, কেলভিন তাপমাত্রা অর্ধেক করা মানে কি, এই যে এইখানে হাফ হবে, এখানে তখন কি হবে, এখানে তখন হাফ হবে, তারপরে কি, এবং তুমি ধরো দেখ চাপ কি তুমি 4 গুণ করলা, তাহলে এখানে 4 হবে, তাহলে উপরে হাফ নিচে 4, তো তুমি যদি এটা কাটাকাটি করো 1/8 গুণ হবে, তখন তোমার ভলিউম হয়ে যাবে 1/8 গুণ, এটাও মিললো না, আমাদের 4 গুণ বানাইতে হবে। স্থির চাপে মানে কি পি, এই যে এটা ফিক্সড, ঠিক আছে, তো এটা থাকবে না, তখন কি হবে, তাপমাত্রাকে যদি 1/4 করো, তার টেম্পারেচার 1/4, তো টেম্পারেচার যদি 1/4 হয় তাহলে ভলিউম কত 1/4, ঠিক আছে, যেটা ফিক্সড ওটা 1 ধরে নিবা আর কি, তাইলে এটা আমাদের মিলতেছে না। আচ্ছা, এবার আসো স্থির তাপমাত্রায় চাপ 1/4 করলে, হ্যাঁ আমরা যদি আরেকবার লিখি ভি সমান সমান টি কে ডিভাইডেড বাই টি, তো ওনারা বলতেছে স্থির তাপমাত্রায়, তার মানে টি ফিক্সড, ঠিক আছে, তা টি তোমার ফিক্সড, তা টি ফিক্সড কেউ ফিক্সড, তাহলে এগুলো বাদ, শুধু পি এর মধ্যে ফোকাস করবা। বলতেছে কি চাপ যদি 1/4 করি, তো চাপ 1/4 করা মানে কি, আমাদের পি এর জায়গায় 1/4 বসিয়ে দাও, এটাকে যদি উল্টায় দাও তাহলে কি হবে, 4 উপরে চলে যাচ্ছে, ফলে আয়তন কিন্তু 4 গুণ হয়ে যাচ্ছে। সো আমাদের আনসার কি হবে, অপশন ঘ। খুব সুন্দর একটা প্রশ্ন ছিল কিন্তু। নেক্সট কোয়েশ্চেন, একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে থাকে, কখন আচরণ করে, দেখো তোমার প্রেসার যদি কম থাকে এবং টেম্পারেচার যদি হাই থাকে, আমরা জানি তখন সেই জিনিসটা কি হয়, আদর্শ গ্যাসের দিকে উপনীত হতে থাকে, এখন আমি এটা ব্যাখ্যা করব কেন। দেখো ভাইয়া, টেম্পারেচার যত তুমি বাড়াবা অণুসমূহের মধ্যে কি হবে, গতিশক্তি বাড়তে থাকবে, হ্যাঁ, তো গতিশক্তি যখন বাড়ে তখন হবে কি, অণুসমূহের মধ্যে একটা একটা থেকে দূরে চলে যায়, এবং আদর্শ গ্যাসের মধ্যে কন্ডিশনে বলা ছিল যে আদর্শ গ্যাসের যে শর্তগুলো ছিল, যে নীতিগুলোর মধ্যে বলা আছে যে অণুগুলা অনেক দ্রুত দৌড়াদৌড়ি করবে, একটা একটা থেকে দূরে দূরে থাকবে, মাঝখানের আয়তন, মাঝখানের ফাঁকা জায়গা এটা অনেক বেশি থাকবে। তো আদর্শ গ্যাসের যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো ফুলফিল হইতেছে যখন গতিশক্তি বেশি হয়। গতিশক্তি বেশি হয় কখন, যখন টেম্পারেচার বেশি হয়। এখন টেম্পারেচার আবার বেশি হয় কখন, যখন তোমার ওই প্রেশারটা যখন তোমার কম হবে আর কি, ঠিক আছে। প্রেশার যদি বেশি হয় তখন আবার উল্টা ঘটনা ঘটে যেতে পারে। সেটা উত্তর কি হবে, নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা হবে কি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেনে যদি আমরা যাই, স্থির তাপমাত্রা, সো টেম্পারেচার তোমার ফিক্সড, তো টি যদি ফিক্সড হয় আমরা জানি
এখানে আগে আগে পড়ে নিবা কার সাথে কার সম্পর্ক, পি এর সাথে রো এর, ঠিক আছে। তো পি এর সাথে রো এর আমাদের সম্পর্কটা ডেভেলপ করতে হবে। তো আমরা বেসিক্যালি হচ্ছে রো জিনিসটা আসলে কি, ঘনত্ব, তাই না? তো ঘনত্বের সাথে আমরা সম্পর্কটা কিন্তু আগে আমাদের ডেভেলপ করতে হবে, যে ঘনত্বের সাথে সম্পর্কটা আসলে কি। খেয়াল করে দেখো যে তোমার কাছে একটা পদার্থ আছে, হ্যাঁ, তো তুমি পদার্থে যত বেশি চাপ প্রয়োগ করবা, হ্যাঁ, প্রেশারের মান যত বাড়বে তত পদার্থ কি সংকুচিত হয়ে যাবে না? তো জিনিসটা কি যে অনুপরমাণুগুলো তখন কাছাকাছি এসে পড়বে না? ইন দ্যাট কেস রো এর মান কি বাড়বে না? আমরা জানি রো মানে ঘনত্ব, মানে কি যে একটা একক, এই যে আমরা জানি এম বাই রো, ঠিক আছে, এম বাই বি। তো একক আয়তনে তোমার কি হইতেছে, একক আয়তনে তোমার হইতেছে ভলিউমটা কমে যাচ্ছে, তোমার ভলিউমটা কমে যাচ্ছে। তুমি যখন একটা জিনিসকে চাপ প্রয়োগ করো তোমার ভলিউম কমে যায়, হ্যাঁ, ভর তো সেম, ভলিউম কমে যায়, ভলিউম কমে গেলে কি রো বেড়ে যাবে। সো আমরা জিনিসটাকে এভাবে বলতে পারি, তুমি যত প্রেশার দিবা, যত বেশি প্রেশার দিবা তত বেশি রোটা বাড়বে। সো পি এর সাথে রো এর সম্পর্কটা অ্যাকচুয়ালি কিরকম, অ্যাকচুয়ালি হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে। এটা সূত্রই আছে যে পি প্রপোর্শনাল টু রো যখন টি ফিক্স, এটা সূত্রই আছে, ঠিক আছে। সো তাহলে আমাদের আনসার করতে হবে অপশন গ, পরম শূন্য তাপমাত্রা কাকে বলা হয়, 0 কেলভিন অথবা হ্যাঁ -273.16 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলে থাকি, হ্যাঁ। তারপর স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর এর মান কোনটা? এখন দেখো সবগুলোতে 8.314 আছে, কিন্তু কোশ্চেন হইতেছে এককের দিকে। তো আমরা যদি এককের দিকে তাকাই, আর এর এককটা আমরা সবাই মুখস্থ পারি যে জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে তোমাকে। আর যদি ভুলে যাও পিভি সমান এনআরটি থেকে বাইর করে নিবা, এখান থেকে এই 8টা বাইর করে নিবা। সো উত্তর কি হবে, অপশন ক, 8.314 তো সবাই মুখস্থই পারো। নেক্সট কোশ্চেন, একটি বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরি পৃষ্ঠে উঠে আসায় এর আয়তন 8 গুণ হয়, বায়ুমণ্ডলের চাপ এইচ মিটার উচ্চতার পানি স্তম্ভের সমান হলে হ্রদের গভীরতা কত? এটার জন্য তোমাদের একটা শর্টকাট শিখাই। শর্টকাটটা হচ্ছে এইচ সমান সমান উপরে হইতেছে গিয়ে n-1, নিচে হইতেছে গিয়ে রো জি, এটা আমাদের শর্টকাট ছিল। তো হয়েছে কি ভাই, আর এখানে হচ্ছে প্রেশার, হয়েছে কি এই মানটা আবার ফিক্সড একটা ভ্যালু। যদি তোমার পি কে যদি তুমি 1 অ্যাটমসফিয়ার ধরো, মানে বায়ুমণ্ডলের চাপ ধরো, তখন পি এর মান হবে কত, 101,325, রো এর মান কত 1000, এবং জি এর মান কত 9.8। তো এগুলো যদি এই পরে যদি তুমি ক্যালকুলেটর বসাও তাহলে মনে হয় 10.2 এর মতো সামথিং আসবে, ঠিক আছে। তো 10.2 এর মতো সামথিং আসবে, আর এখানে আমাদের কি হবে, n-1 হবে, ঠিক আছে। আচ্ছা, তো জিনিসটা আসলে কি দাঁড়াচ্ছে, যে যদি তোমার প্রেশারের মান যদি এত হয়, রো এর মান যদি এত হয়, জি এর মান যদি এত হয়, আর ওনারা একটা কাহিনী করছে, ওনারা হইলো এই যে যেটা আমরা 10.2 বের করছি না, এটাকে ওনার মনে মনে এইচ নাম দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই যে এইচ মিটার উচ্চতার পানি স্তম্ভের সমান বলে দিছে, তখন বলছে হ্রদের গভীরতাটা কত। তার মানে এইটাকে যদি আমরা এইচ বলে থাকি তাহলে আমাদের লাগবে শুধু n-1, তাই না? তো n মানেটা কি ভাই, n মানে হচ্ছে আয়তন যত গুণ হয়, আয়তন যত গুণ হয়, আয়তন যত গুণ হয়। এখন খেয়াল করে দেখো আমাদের আয়তন কত গুণ হয়েছে, 8 গুণ হয়েছে, তাহলে উত্তর কি হবে 8-1, তাহলে উত্তর হবে 7h, ঠিক আছে। উত্তর হবে কত, 7h। আর যদি ব্যাসার্ধ বলে দিত তাহলে সূত্র হতো n³ -1। 16 নম্বর প্রশ্ন, তাপমাত্রা স্থির থাকলে বলে সূত্র টি যদি ফিক্স থাকে, আমরা সবাই জানি পি এর সাথে বি এর সম্পর্কটা কিরকম হবে, ব্যস্তানুপাতিক, পি প্রপোর্শনাল টু 1/v এরকম হবে। ব্যস্তানুপাতিক গ্রাফ আমরা কিছুক্ষণ আগে এটা পড়ছিলাম যে পিভিটা ফিক্স থাকে, এটা কিন্তু সত্য, হ্যাঁ। আচ্ছা, এরপরে অপশন খ যদি আমরা চেক করি 2 নম্বরটা, এখানে ভলিউম রাখছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমরা একটা কাজ করি ভলিউমকে পাশে নিয়ে আসি এবং 1/p কে পাশে নিই। তো 1/p কে মনে মনে x ধরো, হ্যাঁ, এই যে x অক্ষ বরাবর 1/p, এর জন্য আমি x ধরছি। আর ভলিউমকে তুমি মনে মনে y ধরো, তাহলে ভলিউমের জায়গায় y দিয়ে রিপ্লেস করো, আর 1/p কে x দিয়ে রিপ্লেস করো, তাহলে y প্রপোর্শনাল টু x, y প্রপোর্শনাল x কিসের গ্রাফ, সমানুপাতিক গ্রাফ না? সো এটাও সত্য। এবার b এর সাথে p এর যদি সম্পর্ক নিয়ে আসো, এবার জাস্ট b এর সাথে p, তো তুমি যে কাজটা করবা b এর জায়গায় তুমি এখন কি দ্বারা রিপ্লেস করবা, y দিয়ে রিপ্লেস করবে। দেখো বি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই দিয়ে রিপ্লেস করো, আর পি এর জায়গায় তুমি এক্স দিয়ে রিপ্লেস করো, তো এক্স প্রপোর্শনাল টু 1/y বা ওয়াই প্রপোর্শনাল টু 1/x। তো এটা কি ব্যস্তানুপাতিক গ্রাফ না? হ্যাঁ, তাহলে পি এর সাথে বি যদি বলে দেয় তখন ব্যস্তানুপাতিক আঁকবা, সো এটা তো ব্যস্তানুপাতিক গ্রাফ, সো এটাও সত্য। হ্যাঁ, তাহলে তোমাদের 3টা আমি শিখাইলাম, একটা হচ্ছে এইটা একটা, এইটা একটা, আর এটা একটা, টোটাল 3টা আমি বক্স করে দিলাম। ওকে, সো এটা উত্তর কত হবে, 1, 2 এবং 3 হবে। সো 16 নম্বর উত্তর কি হবে, 1, 2, 3। 17 নম্বর, আদর্শ গ্যাসের ক্ষেত্রে মানে কোনটা সঠিক? তো আমরা সবাই জানি পিভি হলো এনআরটি, এটা সঠিক। আচ্ছা, তো পিভি হলো এনআরটি, এটাই কি খালি সঠিক? খেয়াল করে দেখো এন এর মান যদি 1 হয়, এন এর মান যদি 1 হয় তাহলে পিভি হলো আরটি, এটাও তো সঠিক দাঁড়াচ্ছে। আবার পিভি হলো কেটি, এটাও সঠিক। এটা কখন সঠিক বলো তো, যখন এটা একটি অণুর জন্য বলে দিবে। এগুলো হচ্ছে মোলের জন্য আর এটা হচ্ছে অণুর জন্য। সো ঘটনা হচ্ছে কি 3টাই কিন্তু সঠিক সূত্র।
সূত্র। 3টি বিবৃতি দিয়ে দেওয়া হলো, প্রশ্ন হইতেছে কোনটা সঠিক। দেখো চাপ যদি স্থির থাকে অর্থাৎ পি যদি ফিক্স থাকে, বলতেছে কি যে আমরা আয়তন এবং তাপমাত্রার মধ্যে যে সম্পর্ক বি প্রপোর্শনাল সেটা আমরা চার্লসের সূত্র থেকে পাই। কথা তো সত্য, আমরা তো আসলেই তো চার্লসের সূত্র এটা বি প্রপোর্শনাল টি। পরম শূন্য তাপমাত্রা আমরা 0 কেলভিন বলে থাকি, এটাও সত্য। তারপর প্রমাণ তাপমাত্রা ওই যে এসটিপি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও সত্য। সো আমাদের উত্তর কি হবে বলো তো? ঘয়ের 18 নম্বর উত্তর হবে ঘ। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন 19 নাম্বার, উদ্দীপকটি নিচের কোন সূত্রকে সমর্থন করে? দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসকে স্থির চাপে অর্থাৎ পি ফিক্সড, তো তুমি যদি পি কে যদি ফিক্সড রাখো তার ভলিউম সাথে টেম্পারেচার সম্পর্কটা কি সমানুপাতিক হবে। এবং কিছুক্ষণ আগে আমরা এটা পড়ছি, এটা চার্লসের সূত্র। চার্লস বলে দিয়ে গেছিলেন যে পি যদি ফিক্স থাকে তাহলে বি এর সাথে টি এর সম্পর্কটা সমানুপাতিক। গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা স্যারে জানতে চাইছে। তো চলো আমরা অঙ্কটা করে ফেলি। আমাদেরকে আয়তনকে 3 গুণ করা হয়েছে, আমরা জানি আয়তনকে যদি 3 গুণ করা হয়, এই যে দেখো আয়তনকে যদি 3 গুণ করো তাহলে টেম্পারেচার কত গুণ হবে? টেম্পারেচার 3 গুণ হবে। সো এরকম কোনো অঙ্ক করার দরকার নাই, তুমি টেম্পারেচার 3 গুণ করে দাও। 30 ডিগ্রি সেন্টিগ্রেডকে তুমি 3 গুণ করে দাও। তুমি যদি বলো 30 × 3 90 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ভুল, এটা কেলভিনে নিয়ে করতে হবে। তো আমাদের টেম্পারেচার কত? 273 যোগ 30, 273 যোগ 30, তার মানে 303 কেলভিন। হ্যাঁ, এটা আমাদের 3 গুণ করতে হবে। এটাকে আমরা যদি 3 গুণ করি, 3 তিরিকা 9 0, 3 তিরিকা 9, সো উত্তর হবে 909 কেলভিন। এবং ভাই আমাদের অপশনগুলো সব দিছে কিভাবে? সবগুলো দিছে হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। সো 273 দিয়ে তোমাকে বিয়োগ করে নিতে হবে, তাহলে কত হবে? 6 আসতেছে, 3 আসতেছে, 6 আসতেছে। সো উত্তর হবে আমার কত? 636 ডিগ্রি সেন্টিগ্রেড আসতেছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 21 নম্বরে আমরা যদি চলে যাই, 21 নম্বরে আগে মনে হয় একটা উদ্দীপক আছে, আমরা উদ্দীপকটাকে পড়ে নিই। এই উদ্দীপকে কি দেখা যায়? পিভিটা ফিক্স। তো পিভি ফিক্সড মানে অবশ্যই এটা বয়েলের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের বয়েলের সূত্র। তো যখন পি এর মান 1 × 10⁵, তখন দেখো আমাদের পিভির মানটা কত? 200। যখন পি এর মান 2, তখনও পিভির মান 200। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি যাই দেখি প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে উপরে লেখচিত্রে নির্দিষ্ট পরিমাণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম পি এর একটা গ্রাফ দেখানো হয়েছে। এটা কিসের গ্রাফ? বয়েলের সূত্রের গ্রাফ। এ ও বি বিন্দুতে গ্যাসের অনুপাতটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, গ্যাসের অনুপাতটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। দেখো এ বিন্দুর জন্য আগে আমরা এ বিন্দুর জন্য যদি আমরা নির্ণয় করি, এ বিন্দুর জন্য এই যে দেখো পিভি এর মান কত? 200। তাহলে এ বিন্দুর জন্য পিভি এর মান 200, তাহলে 200 সমান পিভি। এ বিন্দুর জন্য তো তাহলে এখানে একটা এ দাও, এখানে একটা এ দাও। তাহলে আমরা যদি ভি এ বের করতে যাই তাহলে কত হবে? 200 ডিভাইডেড বাই পি এ। পি এর মান কত? এটা পি এর মান না, এটা মান কত? 1 × 10⁵, তাহলে 1 × 10⁵। এবার আমরা আসি বি বিন্দুর জন্য। তো বি বিন্দুর জন্য কি ঘটনা ঘটবে বলো তো? বি বিন্দুর জন্য তো পিভির মান 200, তাহলে 200 সমান পিভি ইন্টু বিবি। তাহলে আমরা যদি বি বের করতে চাই, উপরে হবে 200, নিচে হবে পিভি। তো পিভির মান কত ভাই? এই যে 2, তাহলে আমরা কত লিখতে পারি? 2 × 10⁵। এখন আমাদেরকে এটা অনুপাত বের করতে বলছে। ঠিক আছে, তো আমাদের কাজ কি? অনুপাত নির্ণয় করা। অনুপাত কিভাবে নির্ণয় করব? ভি এ ডিভাইড বাই ভিবি আমরা নির্ণয় করব। তো ভি এর মান কত? 200 ডিভাইডেড বাই 1 × 10⁵, আর ভিবিটা ওটা উল্টায় চলে যাবে। এটা যদি উপরে উল্টায় দাও তুমি, তাহলে কত হয়? 2 × 10⁵ ডিভাইডেড বাই 200। তো 200 কাটাকাটি, হ্যাঁ এটা কাটাকাটি, তাহলে শুধু 2 থাকে। সো উত্তর কত হবে? 2:1। তাহলে এটা আমরা কোনটার আনসার করলাম? এটা হচ্ছে আমরা 22 এর আনসার করলাম। সো এখানে 22 লিখে দেই, তোমাদের নোটিং এর সুবিধা হবে। সো আমরা দেখি অপশন আমাদের আছে কিনা। 2:1, এই যে অপশন ঘতে আছে। তারপর 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসকে স্থির চাপে, দেখো পি ফিক্সড। তো পি যদি ফিক্স থাকে তাহলে আমরা কি জানি? ভি এর সাথে টি এর সম্পর্কটা কিরকম? সমানুপাতিক। বলতেছে যে আয়তন দ্বিগুণ করা হলো, তো ভি কে যদি তুমি দ্বিগুণ করো তাহলে তোমার টেম্পারেচার কত গুণ হবে? দ্বিগুণ হবে। আচ্ছা, বলতেছে উদ্দীপকের চিত্রের কোন সূত্রকে সমর্থন করে থাকে? চার্লসের সূত্র। এটি বারবার আসতেছে। পি ফিক্স থাকলে সেটাকে আমরা চার্লসের সূত্র বলে থাকি। গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা চাইছে, সো চূড়ান্ত তাপমাত্রা আমরা তো জানি দ্বিগুণ হয়ে যাবে। সো আগে ছিল তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন সেটা দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, তো 30 ডিগ্রি সেন্টিগ্রেড এটা না আমরা কিছুক্ষণ আগে করলাম। হ্যাঁ, এটা আবার আসছে। আমরা না কিছু না 30 ডিগ্রি সেন্টিগ্রেড একটা করলাম, এই যে এইখানে একটা করলাম আমরা, এটা আবার আসছে দেখি 636 ডিগ্রি সেন্টিগ্রেড আনসার আসছিল। হ্যাঁ, আচ্ছা, এটা হ্যাঁ ঠিক এক্সাক্ট এটাই তো ছিল। আচ্ছা, তো আমরা তো এই অঙ্ক করছি তাই না? 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কোনো গ্যাসকে স্থির চাপে আয়তন দ্বিগুণ করা হয়েছে। এখানে আয়তন দ্বিগুণ করা হয়েছিল, আর এখানে আমাদের আয়তন 3 গুণ করা হয়েছে। দেখছো সেম ম্যাথ, খালি ভ্যালুটা চেঞ্জ করে দিছে এই। আচ্ছা, যাই হোক আমরা করে ফেলি। তো দ্বিগুণ যেহেতু করছে, তো 30 ডিগ্রি সেন্টিগ্রেডকে দ্বিগুণ করবা। কীভাবে করবা? আগে অবশ্যই কেলভিনে নিয়ে নিবা। তো কেলভিনে নিয়ে নিবা কীভাবে? 30 যোগ 273 যখন তুমি করবা তখন তোমার কেলভিনে আসবে 303। মানে এটাকে তোমার 2 দিয়ে গুণ করে নিতে হবে। তাই 3 2 6, 0 3 2 6, এটাকে আবার 273 দিয়ে বিয়োগ করে নিতে হবে। তাহলে 3 হাতে থাকে 1, 333 আসতেছে। সো দ্য আনসার ইজ অপশন খ। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোন গ্রাফটা সঠিক? তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে খেয়াল করে দেখো,
এখানে কিন্তু আমাদের বলা নাই, আমাদের কন্ডিশন দেওয়া নাই যে মানে কে ফিক্সড, এটা বলা নাই। তো মানে পিবি আর টি সবাই আছে, তো পিবি আর টি সবাই থাকা মানে কি কে ফিক্সড, মানে শুধু বয়েলও না, শুধু চার্লসও না, শুধু চাপও না, এটা পুরো ফুল সূত্রটা মনে আছে না তোমাদের, যে পিভি ডিভাইডেড বাই টি, এটা কনস্ট্যান্ট, এটা আমাদের একটা সূত্র ছিল। হ্যাঁ, বা ওই যে পিভি হলো এনআর টি, ওইটাই আর কি। তাহলে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু টি, কনস্ট্যান্ট ইন্টু টি, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো তো পিভির সাথে টি এর সম্পর্ক কি সমানুপাতিক না? হ্যাঁ, এই যে পিভিকে তুমি মনে মনে y অক্ষ বরাবর প্লট করো, কনস্ট্যান্টকে তুমি মনে মনে এম নাম দাও, আর টিকে এই যে টিকে x অক্ষ বরাবর প্লট করো, তাহলে y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx এর গ্রাফ কোনটা? অপশন ক। আচ্ছা, নেক্সট অবজেক্টিভে যদি আমরা চলে যাই, কি বলা হইতেছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ এত হলে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার চাপ কত, অর্থাৎ পি এর সাথে টি এর সম্পর্ক। তো পি এর সাথে টি এর সম্পর্ক কিরকম? সমানুপাতিক সম্পর্ক। তো আমরা লিখে ফেলি পি টু বাই পি ওয়ান সমান সমান টি টু বাই টি ওয়ান। তো পি টু আর মান যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে কি হবে, টি টু ইন্টু পি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান। তো টি টুর মান কত, দেখো 60 ডিগ্রি সেন্টিগ্রেড মান কি 273 যোগ 60 যদি করি 333 হবে, তাই না? পি ওয়ানের মান কত, 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5 হবে। আর টি ওয়ানের মান কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি 273। তো তোমাদের এখন কাজ কি থাকবে বলো তো, ক্যালকুলেটরটা হাতে নিবা, নিয়ে ঠাস ঠাস বসাই দিবা, ঠিক আছে। যদি তুমি এটা বসায় দাও তাহলে 26 নম্বরের সঠিক উত্তরটা পেয়ে যাবা। আমার ক্যালকুলেটর ওপেন হচ্ছে। নেক্সট 27 নম্বর অবজেক্টিভ, যে টি তাপমাত্রার 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো যতক্ষণ না বায়ুর চাপ এবং আয়তন দুইজনই দ্বিগুণ হইতেছে, মানে প্রেসারও তুমি দ্বিগুণ করবা, হ্যাঁ, আয়তনও তুমি দ্বিগুণ করবা। প্রশ্ন হইতেছে চূড়ান্ত তাপমাত্রা ওই কত গুণ হবে আর কি, এটাই হলো আমাদের প্রশ্ন, ঠিক আছে। তো হচ্ছে আমার ক্যালকুলেটর ওপেন হয়ে গেছে। আমি হচ্ছে জাস্ট ভ্যালুটা একটু বসায় তোমাদেরকে বের করে দেখাই যে উত্তরটা কত আসে। ওইটা উপরে হবে গিয়ে আমাদের কত, 333 ইন্টু 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5। হ্যাঁ, তাহলে আমরা লিখে ফেলি ভগ্নাংশ চিহ্ন দিয়ে 333 ইন্টু 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5, 10 টু দ্য পাওয়ার 5। এবং আমাদের নিচে কি থাকবে বলো দেখি, 273 থাকবে, 273 নিচে চলে যাব এবং এটা হবে 273। এটা যদি আমরা বসাই কত আসছে দেখো, 36,000 একক, আমি যদি 1 2 3 4 5 3.65 ইন্টু 10 টু দ্য পাওয়ার, হ্যাঁ 5 আসতেছে, এই যে 3.66, হ্যাঁ 65 তো 66 হয়ে যাবে, ওই যে ডিজিট আমরা জানি 50 সাথে বেশি হবে। সো অপশন খ কিন্তু আমরা আমাদের সঠিক উত্তরটা পেয়ে যাচ্ছি। তো দ্য আনসার ইজ অপশন খ। আর এখানেও আমরা কি বললাম, যে ওই যে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু কে, কনস্ট্যান্ট ইন্টু টি, এটা আমরা পড়ছিলাম, মনে আছে? তো আমরা এখানে কি বলা হইতেছে, যে চূড়ান্ত তাপমাত্রা চাইছে, হ্যাঁ, তাহলে আমরা লিখি কনস্ট্যান্ট ইন্টু টি। তো চূড়ান্ত তাপমাত্রা মানে কি, স্যার এখানে টি চাইছে, তাহলে টি সমান কত হবে, পিভি ডিভাইডেড বাই কে, তাই না? আচ্ছা, তো এটা আমরা এখন নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব, খেয়াল করো, আমাদের এখানে কি বলছে, চাপকে দ্বিগুণ করতে বলছে। তো চাপ যদি দ্বিগুণ করি তাহলে পি এর জায়গায় 2 হবে। তারপরে কি আয়তনকে দ্বিগুণ করতে বলছে, তো আমরা যদি আয়তন দ্বিগুণ করি তাহলে বি এর জায়গায় 2 হবে, তাহলে 2 দ্বিগুণ আমাদের কিন্তু 4 আসতেছে। তো 2 দ্বিগুণ যদি আমাদের 4 আসে তাহলে আনসার কি হবে, 40। দেখছো, খুবই সহজ। আচ্ছা, 28 নম্বর অবজেক্টিভ, একটি নির্দিষ্ট ভরের শুষ্ক বায়ুর 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন হলো 100 সিসি। যদি উক্ত শুষ্ক বায়ুকে স্থির চাপে, দেখো পি ফিক্স, তো পি যদি ফিক্সড হয় তাহলে বি এর সাথে টি এর সম্পর্ক এরকম সমানুপাতিক, অর্থাৎ 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করা হয়, তবে আয়তনটা কত হবে। আচ্ছা, এটা আমি একটু চোরা টেকনিক দিয়ে খুব তাড়াতাড়ি করতে পারবো, না এটা কেলভিনে নিয়ে করতে হবে, তো তাহলে তাড়াতাড়ি হবে না। মানে আমি চাইছিলাম যে তাপমাত্রা কত গুণ হয়েছে ওইখান থেকে আয়তন কত গুণ সেটা বের করবো, বাট হবে না, কারণ 20 ডিগ্রি সেন্টিগ্রেড আর 50 ডিগ্রি সেন্টিগ্রেড এগুলো আলাদা আলাদা কেলভিনে নিলে কত গুণ হবে সেটা তো জানি না। তো এটা অঙ্ক না করা ছাড়া তো ওয়ে নেই। সো এটা আমরা চলো অঙ্ক করে ফেলি। 28 নম্বর অবজেক্টিভে আমরা B2 বের করবো। তাহলে আমাদের উপরে কি হবে, T2, হ্যাঁ উপরে হবে T2 এবং উপরে হবে V1 আর নিচে কি হবে T1, এটাই তো ফর্মুলা। তো T2 এর মান কত, T2 এর মান 50 ডিগ্রি সেন্টিগ্রেড, 273 যোগ 50 যদি আমরা করি কত হয়, 323 হবে, ইন্টু V1 এর মান কত, 100 সিসি, হ্যাঁ T1 এর মান কত, 20 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি 293, তাহলে 323 এবং 100 যদি আমরা গুণ করি তাহলে 32300, তাহলে উপরে কি হবে 323, উপরে কি হবে আমাদের 32300, আর নিচে আমাদের কত হবে 293, ঠিক আছে। তাহলে এটা আমার আসতেছে কত, 110 সামথিং, ঠিক আছে। 110 সামথিং কোন জায়গায় আছে, এই যে 110 সামথিং, এটা উত্তর। তারপরে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 80 কিলো প্যাসকেল চাপে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন এত, তার মানে তুমি টি জানো, পি জানো, ভি জানো,
প্রশ্ন হলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তার মানে টি ফিক্সড। খেয়াল করছো, টি ফিক্সড। তো টি ফিক্সড থাকলে পি এর সাথে বি এর সম্পর্ক কিরকম হয়, ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে আমরা পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল পি টু ভি টু দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু। তো আমাদেরকে স্যারে পি টু চাইছে, তাই না? তাহলে পি টু সমান সমান কত হবে? উপরে হবে পি ওয়ান ভি ওয়ান, নিচে হবে ভি টু। তো পি ওয়ানের মান কত? 80 কিলো প্যাসকেল। হ্যাঁ, ভি ওয়ানের মান কত? 0.25। আর ভি টুর মান কত? ভি টুর মান হচ্ছে শুধু 0.5। তো এটা কাটাকাটি করলে 5 হয়, তাহলে 80-র সাথে আমরা জাস্ট 5 গুণ করে দিব, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা আমরা এটা আরেকবার যদি একটু ভাবি, আমি মনে হয় একটু ভুল লিখছি। হ্যাঁ, এখানে হয়েছে কি, এই যে 0.25-এর সাথে তো 0.5-এর আমার কাটাকাটিটা হয় নাই। এই কাটাকাটিটা অ্যাকচুয়ালি কি হবে দেখো, আমার উপরে কত ভি ওয়ানের মানটা কত? ভি ওয়ানের মানটা হইতেছে 0.25 আর ভি টুর মান কত? 0.5। হ্যাঁ, এখানে 0.5 মানে কি 0.50, আমরা তো একটা 0 লাগাই দিই পারি। এটার সাথে কাটাকাটি করলে অ্যাকচুয়ালি নিচে 2 হয়, 2-এর সাথে 80 কাটাকাটি করলে কত? 40 হয়। সো আমাদের উত্তর কত হবে? 40 কিলো প্যাসকেল হবে। ওকে, নেক্সট কোশ্চেনে যদি আমরা চলে যাই, 30 নাম্বার অবজেক্টিভে কি বলা হয়েছে, যে একজন ডুবুরি হ্রদের তলদেশে কাজ করার সময় 2 সেন্টিমিটার কিউব আয়তনে বুদবুদ উপরের দিকে প্রবাহিত হচ্ছে। পানির উপরে বুদবুদের আয়তন 4 সেন্টিমিটার কিউব হয়ে গেল। তার মানে আমাদের ভলিউম কত গুণ হয়েছে? 2 গুণ হয়ে গেছে। ভলিউম কত গুণ হয়েছে? 2 গুণ হয়ে গেছে, কিন্তু তাপমাত্রাটা অপরিবর্তিত আছে। যদি বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার পানির চাপের সমান হয়, তবে হ্রদের গভীরতা কত? আচ্ছা ভাই, আমরা একটা আমরা হচ্ছে এটা একটা শর্টকাট অ্যাকচুয়ালি আমরা শিখছিলাম, যে শর্টকাটটা আমাদের কি ছিল? শর্টকাটটা ছিল এইচ সমান সমান ওই যে n-1 ইন্টু ওই যে পাশে সারে ওই পানির চাপ যত দিয়া দেয় আর কি, ঠিক আছে? ওই যে ও অত পানির চাপের সমান, অমুক পানির চাপের সমান, মনে আছে? আমরা 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 একটু ব্যাক করি, আমরা আমাদের ক্লাসের প্রথম দিকের একটা অবজেক্টিভ আমরা শিখছিলাম, ওই যে 7H ছিল না? হ্যাঁ, আমরা ওই অবজেক্টিভ একটু ব্যাক করি, তাহলে হচ্ছে আমাদের পুরোপুরি ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, আমাদের ক্লাসের প্রথম দিকে যে অবজেক্টিভ ছিল আমরা একটু ব্যাক করি, তাহলে পুরোপুরি ক্লিয়ার হবে। এইখানে না, ওইখানে আমরা কি কাজ করছিলাম বলো তো? ওই যে এইচ যেটা ছিল, এইচ এর পাশে কি থাকবে বলো দেখি? এইচ হইতেছে তোমার যত চাপ বইলা দিবে, আর পাশে থাকবে n-1, ঠিক আছে? তোমাদের সেটাই দেখাতে নিয়েছিলাম, যে পাশে থাকবে আমাদের কি n-1 এবং এইচ থেকে যাবে। ওকে, এই যে এই অঙ্কটা, 15 নম্বর অবজেক্টিভটা, একটি বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরি পৃষ্ঠে উঠে আসে, এর আয়তন 8 গুণ হয়। তাহলে আমি কি বলছিলাম, যে শর্টকাট সূত্র হলো n-1 ইন্টু পি ডিভাইড বাই রোএইচ। পি ডিভাইড বাই রোএইচ এটাই মানে হলো যে যত মিটার উচ্চতায় পানি স্তম্ভ চাপ বলবে ওইটা, ঠিক আছে? তাহলে এখানে আমাদের বলে দিয়েছিল এইচ, তাহলে এর জন্য শুধুমাত্র এইচ বসাইছিলাম, আর n-1 এর মধ্যে ওই তোমার বসাই দিয়েছিল 8-1, এর জন্য 7H বেরিয়েছিল, ঠিক আছে? তাহলে এই অঙ্কটার মধ্যে তুমি সেম কাজটা করে ফেলবা। এই অঙ্কটার মধ্যেও যদি বসায় দাও, তাহলে তুমি উত্তরটা পেয়ে যাবা। এই যে এই অঙ্কটার মধ্যে যদি তুমি বসায় দাও, দেখো আমাদের 10 মিটার পানির চাপের সমান বলছে, তাহলে 10 ইন্টু কত হবে? n-1। ওইখানে যেমন h ইন্টু n-1 হয়েছে, এখানে কত হবে? 10 ইন্টু n-1 হবে। ওকে, তাহলে আমরা এখন বসায় দিব যে 10 মিটার পানির চাপ, তো যত মিটার পানির চাপ বলবে সেটা নিয়ে অঙ্কটা করতে হবে আমাদেরকে অলওয়েজ, ঠিক আছে? তাহলে 10 মিটার পানির চাপ বলার কারণে উত্তর হবে 10 ইন্টু n-1। এখন তোমাদের বসে ভাই n এর মান কত? এই যে খুবই সহজ, 4 হয়ে গেছে, আগে ছিল 2, তাহলে কত গুণ হয়েছে? দ্বিগুণ হয়েছে, তাইলে n এর মান হবে 2, তাহলে 2 - 1, তাহলে 10 ইন্টু 2 - 1 মানে কত? 10। সো উত্তরটা কত হবে? 10 মিটার। পিস্টন সিলিন্ডারের ভেতর আবদ্ধ স্বাভাবিক তাপমাত্রা ও চাপের গ্যাস সংকুচিত করে এর আয়তন অর্ধেক করা হলো। যদি তাপমাত্রা অপরিবর্তিত থাকে, অর্থাৎ টি যদি ফিক্স থাকে, তাহলে চূড়ান্ত চাপ কত হবে? দেখো, টি যদি ফিক্স থাকে তাহলে পি এর সাথে বি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। হ্যাঁ, তো তোমার আয়তন যদি অর্ধেক করা হয়, তাহলে প্রেশার কত গুণ হবে? দ্বিগুণ হবে। এটি তো ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমাদেরকে জাস্ট কি হবে? উত্তরটা হলো প্রেশার দ্বিগুণ হবে। আর প্রশ্ন তো ভাইয়া প্রেশার যে দ্বিগুণ হবে কেমনে বের করবো? খুবই সোজা, আমাদের P1 এর মান কত? স্বাভাবিক তাপমাত্রা চাপ ছিল, তার মানে P1 এর মান হইল 1 অ্যাটমসফিয়ার, এবং 1 অ্যাটমসফিয়ার মানে কত? 101,325। এখন P হলো আমাদের দ্বিগুণ হবে, তার মানে P2 সমান সমান 2P1। এটাকে তুমি জাস্ট 2 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে? 101,325 কে 2 দিয়ে গুণ করলে 2 পয়েন্ট সামথিং 2, দেখো ডিজিট গুলো 1 2 3 4 5, হ্যাঁ 2 পয়েন্ট সামথিং ইন্টু 10⁵ হবে। কেমনে বুঝছি? এগুলো সব বাদ দাও, বাদ দিয়ে খালি প্রথম ডিজিটে দেখাও, 1 ডাবল হয়ে গেলে কত? 2 হবে, আর এগুলো সব তোমার ডাবল হয়ে গেলে 0 সামথিং কিছু হবে, 10⁵ হবে। সো এখানে একটাই আছে অপশন 2 পয়েন্ট সামথিং। সো এত আমাদের প্যারা নেওয়া লাগবে না, ডিরেক্ট আমরা জাস্ট ফার্স্ট ডিজিট দেখে আমরা তাড়াতাড়ি দাগা ফেলতে পারবো। তো বয়েলের সূত্রটা আমরা কতবার পড়তে পড়তে আমরা বুড়া হয়ে গেছি গা, যে পি এর সাথে বি এর সম্পর্কটা কিরকম, যদি পি বি দিয়ে বলি তাহলে এটা ফিক্সড হবে, এটা ফিক্সড হতে হবে। সো অপশন ঘ নাম্বার কিন্তু মিথ্যা, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার বাকিগুলো দিয়ে তাকাই। পি এবং ভি তো ব্যস্তানুপাতিক, সো এটা নিচের দিকে হবে, সো এটাও মিথ্যা। তারপরে পি ভি যদি থাকে এটা ফিক্সড হবে, হ্যাঁ এটাও মিথ্যা। সো একটাই রইলো যে পি এবং ভি এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এইটাই আমাদের সত্য।
ঠিক আছে। নেক্সট যদি আমরা আগাই যে 27°C তাপমাত্রা 300 ml পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রাখে, অর্থাৎ পি ফিক্স, তো পি যদি ফিক্স থাকে বি এর সাথে টি এর সম্পর্কটা হবে সমানুপাতিক। হ্যাঁ, তার মানে আমাদেরকে নতুন আয়তন চাইছে স্যারে। আচ্ছা, যদি আমরা নতুন আয়তন বের করতে যাই তাহলে আমাদের সূত্র কি হবে? নতুন আয়তনের সূত্র হবে V2/V1 সমান সমান T2/T1। তাহলে V2 সমান সমান কত হবে? V2 সমান সমান কত হবে? উপরে হবে গিয়ে T2, তো T2 এর মান হলো গিয়ে তোমার 7°C, তো 7°C মানে কত? 280। হ্যাঁ, আর T1 এর মান কত? 27°C মানে কত? 300। আর এই V1টা ওই পাশে চলে যাবে, তো V1 কত ছিল? 300 ml, 300 কাটাকাটি গেলে ওয়াও অস্থির, কোনো ক্যালকুলেটর লাগবে না, 280 ml এই উত্তরটা আমাদের হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে থাকে কখন? আমরা এটা পড়ছিলাম কিছুক্ষণ আগে যে টেম্পারেচার যখন অনেক হাই থাকে, প্রেসার যখন অনেক লো থাকে, খুব উচ্চ তাপমাত্রায়। 3/2 মোল গ্যাসের জন্য সূত্র কি হবে? আমরা সবাই জানি পি ইজ ইকুয়াল টু এনআরটি, তো এন এর মান বসাই দিবা 3/2, ঠিক আছে। তাহলে যদি তুমি কোনাকুনি গুণ করে দাও তাহলে তোমার আনসার কত আসবে? 2PV সমান সমান 3RT। এখন তুমি খুঁজো এটা অ্যাকচুয়ালি তোমার কোন জায়গাটা আছে। হ্যাঁ, এই যে 2PV যেগুলো 3RT এর কোথায় আছে? এটা অপশন গ এ কিন্তু আছে। ওকে, সো এটা তাহলে আমাদের আনসার কি হবে? অপশন গ হবে কি আমাদের এটার উত্তর। আমরা এরই মাধ্যমে কিন্তু ক গুচ্ছ শেষ করে ফেলছি, আমরা এখন খ গুচ্ছে চলে আসতেছি। তো আমাদের খ গুচ্ছটা আলাদা টপিক, ওই যে তোমার গড় বর্গবেগ নিয়ে। তো আমরা শুরু করে ফেলি আমাদের খ গুচ্ছ। তো খ গুচ্ছর মধ্যে ফার্স্টে আমরা যেটা পড়বো, কি বলছে যে আদর্শ গ্যাসের চাপ এবং মানে পি এর সাথে সি এর সম্পর্ক। তো তোমাদের আগে শিখাই ফেলি যে সি এর দুইটা সূত্র আছে, সি সমান সমান √3RT/m। অলওয়েজ মনে রাখবা এমটা হবে কেজি এককে, এমটা হবে অলওয়েজ কেজি এককে। আর সি এর আরেকটা সূত্র আছে √3p/ρ। এখন তোমাকে স্যারে কোনটার সাথে কোনটা চাইছে? সি এর সাথে পি, সি এই যে সি গুলো √3p/ρ, মিলে গেছে, ডিরেক্ট ফর্মুলা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 2 নাম্বার, গ্যাসের গতিতত্ত্ব অনুসারে 0 কেলভিন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কত হবে? 0। এখানে তো আসলে মানে তোমার টেম্পারেচার সবচেয়ে লোয়েস্ট। কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ পরম তাপমাত্রার কি হবে? আমরা আগের পেজে চলে যাই, দেখো এই যে সি এর সাথে টি এর সম্পর্ক এরকম বর্গমূলের সমানুপাতিক, তাহলে উত্তর কি হবে? বর্গমূলের সমানুপাতিক হবে, বর্গমূলের সমানুপাতিক হবে। আচ্ছা, পরের প্রশ্ন, টি তাপমাত্রা আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গড় গতিশক্তি কত? খেয়াল করো, একটি অণুর বলছে, যদি কখনো একটি অণু বলে দেয়, তখন হবে 3/2 KT। আর যদি এক মোল বলে দেয়, এটা হচ্ছে অণু বলে দিলে, আর মোল আর 3/2 RT কখন হবে? যখন মোল বলে দিবে, ঠিক আছে। মোল বলে দিলে 3/2 RT, আর অণু বলে দিলে 3/2 KT। হ্যাঁ, এটা কে মানে বলছিলেন ধ্রুবকের সংজ্ঞাই এটা ছিল। 5 নাম্বার, একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা টি হতে তুমি 2T বানাতে, আমি দ্বিগুণ করলা। হ্যাঁ, কোন রাশিটা দ্বিগুণ হয়ে যাবে? দেখো ভাইয়া, এখানে আমাদের অপশন, মানে এটা অপশন টেস্ট করা ছাড়া আসলে কোনো ওয়ে নাই যে কোনটা দ্বিগুণ হয়ে যাবে। খেয়াল করো, প্রথম কথা হচ্ছে 5 নাম্বারে যদি আমরা চেক করি, C = √3RT/m। এখন প্রশ্ন কি বলছে? আমরা যে টেম্পারেচারকে আমরা দ্বিগুণ করতেছি, খেয়াল করো, তুমি টেম্পারেচারকে যদি তুমি দ্বিগুণ করো, টি দ্বিগুণ হলে, টি যদি দ্বিগুণ হয় তাহলে তোমার সি কত গুণ হবে? সি হয়ে যাবে √2 গুণ, ঠিক কিনা? টি এ তুমি 2 বসায় দাও, √2 গুণ হয়ে যাবে, ঠিক আছে। একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা টি হতে বৃদ্ধি করে 2T করা হলো, কোন রাশিটি দ্বিগুণ হবে? দেখো আমরা একটা একটা করে চেক করি। অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল, দেখো গড় বর্গবেগের বর্গমূল মানে কি? CRMS না? তো CRMS কি আমাদেরকে 2 গুণ হয়েছে? হয় নাই, √2 গুণ হয়েছে। কত গুণ হয়েছে? √2 গুণ হয়েছে। সো এটা কিন্তু আমাদের আনসার হয় নাই, ঠিক আছে। এবার আমরা পরেরটা আসি, অণুগুলোর গড় বেগের বর্গ। দেখো গড় বেগের বর্গ মানে কি? যে আমাদের যে গড় যে বেগগুলো থাকে সেটা C1, C2, C3 এভাবে আমরা প্রকাশ করে থাকি, ঠিক আছে। এরপর এটাকে আমরা কি করে থাকি? বর্গ করে থাকি। হ্যাঁ, আমরা এগুলোকে বর্গ করে যদি আমরা n দিয়ে ভাগ করে দেই, তখন এই যে ভ্যালুটা, এটা অ্যাকচুয়ালি CRMS এর মতোই বলতে পারো, মানে CRMS স্কোয়ার বলতে পারো আর কি। এটা কি হবে? CRMS স্কোয়ার। ওই যে রুট ছিল, রুটটা খালি নাই আর কি। বলতেছি এটা কি দ্বিগুণ হবে? খেয়াল করতে ভাই, এটা দ্বিগুণ হবে না, কারণ উপরে একটা করে স্কোয়ার ফর্মেটে আকারে চেঞ্জ করা হয়েছে, সো এটাও দ্বিগুণ হবে না। আচ্ছা, তারপরে যদি আমরা ফোকাস করি, হ্যাঁ, তারপরে হচ্ছে কি অণুগুলো গড় বেগ মানে কি? কোনো স্কোয়ার নাই। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি, তোমার টেম্পারেচারের সাথে সি এর সম্পর্ক আছে। হ্যাঁ, তো তুমি টেম্পারেচার যদি স্কোয়ার করে দাও, হ্যাঁ, তো তখন তোমার কি হবে? সি গুলো স্কোয়ার হয়ে গেলে এই পাশের বেগগুলা কিন্তু তোমার বের হয়ে গেলে, তখন রুট যখন তুমি করবা, সবগুলো যখন আলাদা আলাদা স্কোয়ার করে রুট করবা, তখন তার মান তো অ্যাকচুয়ালি নর্মালভাবে রুট করলে তার সমান হয় না, বুঝো নাই? যেমন C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার, হ্যাঁ, ডট ডট ডট, এই যে পুরো মানটা যদি তুমি রুট করো, এটার মান কি C1 প্লাস C2 প্লাস C3 ডট 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 n, এটা সমান হবে না? এটা সমান হবে না, কারণ C1 কে স্কোয়ার যদি করো, এই রুট আর এই স্কোয়ার তো কাটাকাটি যায় না। তার মানে যতগুলোতে স্কোয়ার থাকবো সেগুলোতে কি হবে না? সেগুলোতে এই প্রপোর্শনাল হবে না। মানে টি হতে
2t হয়ে যাওয়া মানে কি টেম্পারেচার দ্বিগুণ হওয়া। টেম্পারেচার যদি তুমি দ্বিগুণ হয় দেখবা সি অলওয়েজ √2 গুণ হয়ে যেতেছে। কেন এই √2 গুণ হইতেছে আমার প্রশ্ন, এটা কারণ হচ্ছে রুটের ভিতরে এই জিনিসটা রয়ে গেছে। কারণ এই রুটের ভিতরে কখন থাকবে, রুটের ভিতরে থাকবে যতক্ষণ তোমার সি এর উপর স্কোয়ার আছে, যতক্ষণ কি তোমার সি এর উপর স্কোয়ার আছে ততক্ষণই রুটটা থাকবে। মানে সূত্রটা যখন প্রমাণ করা হয়েছিল তখন এই রুটটা কই থেকে আসছে, এই সি এর উপর স্কোয়ার থাকার কারণে। তো সি এর উপর স্কোয়ার যতক্ষণ থাকবে ততক্ষণ রুটটা থাকবে। আমার প্রশ্ন হলো 4টার মধ্যে সি এর উপর স্কোয়ার কখন থাকে? দেখো অপশন ক হইলো এখানে যে 4টা অপশন আছে, 4টা অপশন আমি একটা করে বুঝাই। অপশন গ বুঝাই। অপশন গটা আসলে কি শুধুমাত্র গড়বেগ। গড়বেগ মানে হলো সি বার, এটা সূত্র হলো C1 প্লাস C2 প্লাস ডট 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 হ্যাঁ CN/N, এটা হলো গড়বেগ। খেয়াল করো গড়বেগ কোনো স্কোয়ার আছে নাই, সো এটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি তুমি প্রপোর্শনাল বলতে পারো। হ্যাঁ আচ্ছা, তারপরে যে ক নম্বরে কি বলছে, ক নম্বরে কিন্তু CRMS এর সূত্রে একটা CRMS এর সূত্রে হ্যাঁ আমরা কি বলতে পারি যে এখানে কিন্তু স্কোয়ার আছে, এখানে স্কোয়ার ফর্মেট থাকার কারণে এই যে C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার ডট 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 CN স্কোয়ার ডিভাইডেড বাই N √2 এটা আমাদের CRMS এর বেসিক ফর্মুলা। এই স্কোয়ার থাকার কারণে হ্যাঁ তুমি যখন ওই যে সূত্রে যখন কনভার্ট করবা, হ্যাঁ সূত্রে কনভার্ট করার ফলে তখন উত্তরের রুট থেকে যাবে যে √3RT ডিভাইডেড বাই M, তখন হবে কি টি দ্বিগুণ করলে CRMSটা দ্বিগুণ হবে না, তখন সেটা কি হবে √2 গুণ হয়ে যাবে। সো এইটার মতো করে এটাও সেম √2 গুণ থেকে যাবে, এটাও √2 গুণ থেকে যাবে, শুধুমাত্র এইটাই কি হবে তুমি টি দ্বিগুণ করবা তোমার বেগও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু ডিফারেন্ট প্রশ্ন ছিল। আচ্ছা আমরা 6 নাম্বার অবজেক্টিভের দিকে যদি তাকাই, 6 নাম্বার আচ্ছা 5 নাম্বার অবজেক্টিভ আমাদের গেল। ওকে আচ্ছা অণুগুলোর গড় বর্গবেগ আচ্ছা ঠিক আছে। 6 নম্বর অবজেক্টিভে কি বলছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি ই বনাম পরম তাপমাত্রা টি এর মধ্যে গ্রাফটা কি হবে। আচ্ছা ই এর সাথে টি এর গ্রাফটা কিন্তু আমরা শিখছি যে ই এর সাথে টি এর গ্রাফটা কিরকম ছিল, আমরা জানি ই সমান 3/2 RT, তাহলে ই এর সাথে টি কিরকম সম্পর্ক দাঁড়াচ্ছে, সমানুপাতিক সম্পর্ক দাঁড়াচ্ছে। সো এটা উত্তর কত হবে, অপশন গ হবে। আচ্ছা এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হলো যদি তোমরা এই প্রশ্নটা ইসাক স্যারের বইতে খুঁজো, এটা ইসাক স্যারের বইতেও আছে, তো ইসাক স্যারের বই দেখবা অপশন ক এটা আছে, অপশন খ এটা আছে, অপশন ঘ এটা আছে, কিন্তু অপশন গ এটা নাই। ইসাক স্যারের বই দেখবা অপশন গ এটাই নাই। তো কাহিনীটা আসলে কোন জায়গায় ভাইয়া, কাহিনীটাও হলো ইসাক স্যারের বই এটা অপশন গ এটা নাই, ওনার বই আছে হচ্ছে গিয়ে গতিশক্তি, কি আছে গতিশক্তি। ঠিক আছে, এখন যদি গতিশক্তি হয় তখন কিন্তু এটাই উত্তর হয়। ঠিক আছে, মানে ওটাও সঠিক উত্তর হয়। কিভাবে আমি এখন সেটা ব্যাখ্যা দিব, মানে গতিশক্তি থাকলো এটা উত্তর, গ এটা থাকলো এটা উত্তর। এখন আমি গতিশক্তি ব্যাখ্যাটা দিই, তোমরা দেখবা এটা তপন স্যারের বই দিয়ে রাখছে গতে অনুগুলোর গড়বেগ, বাট ইসাক স্যারের বইটা আবার গতিশক্তি দেওয়া। দেন আমি হচ্ছে নেটে ঘাইটা দেখলাম যে অ্যাকচুয়াল যে প্রশ্নটা ছিল, মানে এখানে যে বোর্ডে যে প্রশ্ন চট্টগ্রাম বোর্ড 2015 সালে যদি তোমরা প্রশ্নটা বের করো ওখানে গতিশক্তি লেখা, তার মানে তপন স্যারের বই এখানে একটু ভুল ছিল অপশন দেওয়াটায়। হ্যাঁ এটা গতিশক্তি হবে অপশনে আর কি। যাই হোক ইসাক স্যারের বই থেকে আমি কারেক্ট হয়ে নিয়েছি এবং নেট থেকে তোমরা দেখবে গতিশক্তি দেওয়া অপশনে। তো গতিশক্তি যদি হয় তো আমরা সবাই জানি ইজগুলো 3/2 RT ছিল, তাই না? তো তুমি টেম্পারেচার যদি তুমি দ্বিগুণ করো, এই যে দেখো টি থেকে 2t করতেছো, তার টেম্পারেচার তুমি দ্বিগুণ করতেছো, তো টেম্পারেচার দ্বিগুণ করলে ইও কত গুণ হবে, দ্বিগুণ হবে, তাহলে উত্তর কি হবে, গতিশক্তি হবে। ঠিক আছে, মানে ওগুলো যে উত্তর হবে না সেটা তো আমি ব্যাখ্যা দিয়েই দিছি। ওকে আচ্ছা এই ছিল আমাদের 6 নাম্বার অবজেক্টিভ। তো আশা করি তোমরা এটা পুরোটা বুঝতে পারছো। আমরা এখন 7 নম্বর অবজেক্টিভ চলে যাই। তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন অণুর বেগ দ্বিগুণ হয়ে যাবে? আমরা জানি CRMS সমান √3RT ডিভাইডেড বাই M। তো তাপমাত্রা কত গুণ হলে, তার মানে টেম্পারেচার কত গুণ, তাহলে T প্রপোর্শনাল টু কত হবে বলো তো, CRMS স্কোয়ার হয়ে যাবে না? হ্যাঁ, কারণ CRMS প্রপোর্শনাল টু √T, তাহলে T প্রপোর্শনাল টু CRMS স্কোয়ার বসে অণুর বেগটা দ্বিগুণ হয়ে যাবে, তার মানে CRMS এর জায়গায় তুমি 2 বসাই দিবা, তাহলে 2 স্কোয়ার, তার মানে T এর মান কত 4, সূত্র কত হবে গুণ 4 গুণ হবে। স্বাভাবিক তাপমাত্রার চাপে অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল, এই মানটা অ্যাকচুয়ালি তোমাদের মুখস্থ রাখা উচিত। মানে এটা তো ক্যালকুলেটর দিয়ে অ্যাকচুয়ালি বের করতে হবে, তাই না? এই কিভাবে ক্যালকুলেট করবে, যে √3RT/M এটা দিয়ে কিন্তু তোমরা ক্যালকুলেটরে বের করবা। কিন্তু কোশ্চেন হলো মেডিকেলে যদি আসা পড়ে তখন কি করবা? যেমন একটা মেডিকেল অলরেডি আইসাও পড়ছে 2021 সালে, তোমাদের এটা অঙ্ক আকারে বলি, এটা অঙ্ক আকারে যদি বলি আগে কি হবে, C সমান √3RT ডিভাইড বাই M। তো তুমি কি করবা, আর এর মান 8.314 বসাবা, টি এর মান হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 বসাবা, আর বড়তের M এর জায়গায় কি বসাবা, অক্সিজেনের ক্ষেত্রে M এর মান কত 32 গ্রাম, বা এটাকে আমরা কেজি যদি কনভার্ট করি 0.032 হবে। ঠিক আছে, তাহলে 3 জানো 8 জানো টি জানো, ঠিক আছে, সব মান জানো, রুট করে দাও, উত্তর বের হবে 461। তো আমার কথা হয়েছে ভাইয়া যদি মেডিকেলে যদি এসে পড়ে তাহলে তো সমস্যা, তাহলে তো এটা মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নাই। তো তোমাদের একটা বুদ্ধি দিই, তোমরা বাসায় বসে
অক্সিজেনেরটা তো ওনার মেডিকেল এসে পড়ছে, তোমরা কার্বন ডাইঅক্সাইডেরটা বাইর করবা বাসায় বসে, নাইট্রোজেনেরটা বাইর করবা, কমন কিছু গ্যাস, ঠিক আছে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হ্যাঁ, এগুলো কমন গ্যাস। এই তিনটা কমন গ্যাসে তোমরা কি করবা, এগুলো মুখস্থ করে ফেলবা। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের যে রাশিমালা আছে, এই রাশিমালা কোনটা সঠিক, হ্যাঁ, তো আমরা যদি অপশন কয় দিকে তাকাই, পি সমান 1/3 mn c স্কোয়ার, এটা সঠিক সূত্র, বই পাবা। পি সমান 1/3 রো সি স্কোয়ার, এটাও সঠিক সূত্র, বই পাবা। পি সমান 2/3 RT, না এটা 3/2 RT ছিল আমাদের, সো এটা অপশন কি হবে, 1 আর 2 সত্য। গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য অনুসারে যে স্বীকার্যগুলো আছে, সেই স্বীকার্যগুলোর মধ্যে আমাদের দেখতে হবে সঠিক কোনটা, ঠিক আছে? আমরা যদি একটু তাকাই আমাদের 1 2 3 অপশন আকার যদি বলি, 10 নাম্বারটা, হ্যাঁ, আমরা একটা একটা করে পড়ি। একটি গ্যাসের সকল অণু সদৃশ, একটা গ্যাসের মধ্যে যতগুলো অণু আছে সবকটা কিন্তু সেম টাইপের হইতে হবে, এটা কিন্তু বলা আছে, ঠিক আছে? আচ্ছা, সেটা সত্য। তারপর গ্যাসের শক্তির বিভব শক্তি, মিথ্যা। গ্যাসের শক্তি সমূহ গতিশক্তি হবে, বিভব শক্তি না, এটা গতিশক্তি, সো এটা মিথ্যা। তারপর তাপমাত্রার সাথে অণুগুলোর বেগ বাড়ে, রাইট, সত্য। যত তুমি টেম্পারেচার বাড়াবা তত তাদের ভেলোসিটি বাড়বে, সো উত্তর কি হবে, 1 ও 3, ঠিক আছে? সো এরই মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট, এই চ্যাপ্টারটার এই ক্লাসটা কমপ্লিট। হ্যাঁ, তো আমাদের এই চ্যাপ্টার আরো একটা ক্লাস হবে, তো সেই ক্লাসটার মাধ্যমে আমাদের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হবে। তো সেই ক্লাসটা অবশ্যই তোমরা দেখবা। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।